গল্প দৃষ্টির অগোচরে পর্ব ২ লেখিকা মুশফিকুর রহমান মৈথি। বসার ঘরটা পার হতে পায়ের একটি ভারী জিনিস বাঁধে নুসরাতের। অন্ধকারে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে সে। হাতের মোবাইলটা খানা হাত থেকে পড়ে যায়। কোনো মতে হাতে মোবাইলটা হাতে নিয়ে মেঝেতে আলো মারতে দেখে তার সামনে মাহির অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার কাপড় রক্তে ভেজা, সাদা টাইলসটা রক্তে লাল হয়ে রয়েছে। মাহিরের চোখ জোড়া উল্টে রয়েছে। নুসরাতের হাতের থেকে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে যায়। তখনই ঘরে লাইটটা জ্বলে ওঠে। বিদ্যুৎ এসে পড়েছে। অন্ধকার ঘরটা নিমিষে আলোকিত হয়ে ওঠে। নুসরাত নিজেকে শান্ত করার চেষ্টা করে। হামাগুড়ি দিয়ে মাহিরের কাছে আসে। মাহিরের শ্বাস চলছে কিন্তু কিনা পরীক্ষা করে। মাহিরকে পাগলের মতো ডাকতে থাকে। মাহির, মাহির, শুনতে পাচ্ছ? মাহির। মাহিরের হাত পা বরফ ঠান্ডা, রক্তে ভেজা নিথর শরীরটা ফ্লোরে পড়ে রয়েছে। নুসরাত কী করবে বুঝে উঠতে পারছে না। মাথা যেন বন্ধ হয়ে আসছে। তার হাত মাহিরের রক্তে লাল হয়ে গেছে। নুসরাত জোরে জোরে নিঃশ্বাস নিল। তার এখন সাহায্যের প্রয়োজন। খুব কষ্টে উঠে দাঁড়ালো সে। ছুটে বাসার বাইরে গেল। পাশের ফ্ল্যাটের দরজা পাগলের মতো ধাক্কাতে লাগলো। সিঁড়িঘর থেকে দারোয়ানকে ডাকার অদম্য চেষ্টা করলো। নুসরাতের চিৎকারে পাশের ফ্ল্যাট থেকে একদম পড়তে এলো। নুসরাত তাদের কাছে অনুনয় বিনয় করতে লাগলো, আমাকে একটু সাহায্য করুন প্লিজ, মায়েরকে হাসপাতালে নিতে হবে প্লিজ। ধীরে ধীরে ফ্ল্যাটের সামনে লোক জড়ো হচ্ছে। তাদের ভীত চোখ ফ্লোরে পড়ে থাকা মাহিরের নিথর শরীরটাকে দেখছে। কতটা নিষ্ঠুরভাবে তার বুকে ছুরি মারা হয়েছে। কতটা নির্মমের দৃশ্য। রাত 12টা। হাসপাতালের করিডোরে বেঞ্চে বসে রয়েছে নুসরাত। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। হাতে তাজা রক্ত শুকিয়ে কালচে রূপ নিয়েছে। ঘাড়ে ঘামের রেখা গড়িয়ে পড়ছে। চোখ জোড়া ফেলিয়ে মেঝেতে তাকিয়ে রয়েছে। মাহিরের প্রতি ভালোবাসাটা ক্ষীণ হয়ে আসলেও তার এরূপ মর্মান্তিক পরিণতি কখনো কল্পনাতেও কামনা করেনি নুসরাত। চোখ জোড়া বারংবার ভিজে আছে। মানুষের এই অশ্রু খুব অদ্ভুত একটা তরল। মানুষ অতিরিক্ত দুঃখ পেলে কাঁদে, বেদনায় কাঁদে, সুখের বহিঃপ্রকাশ করতেও কাঁদে, আবার অহেতুক কারণে কারণে। আজ নুসরাতও কাঁদছে, কারণটা তার জানা নেই। মাহিরের ছলনা নুসরাতের মনে ঘৃণা, ক্ষোভের সৃষ্টি করছিল। তার প্রতি ভালোবাসার শেষ রেখাটুকু মিলিয়ে গেছে। অথচ আজ সেই মানুষটার এই পরিণতি দেখে তার কান্না পাচ্ছে। অনুশোচনা হচ্ছে কেন সে আর কিছু সময় পূর্বে বাসায় ফিরল না। মঈনুদ্দিন সাহেব থমথমে মুখ নিয়ে পায়চারি করছেন। তার চোখে লাল হয়ে রয়েছে। একমাত্র ছেলে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়ছে। যখন হাসপাতালে পৌঁছেছে নুসরাত তখন মায়ের পাস চলছিল। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ছুরিকাঘাতটি হার্টের পাশ থেকে গিয়েছে। তাই ডাক্তার দেরি না করে ওটিতে নিয়ে গিয়েছিলেন। নুসরাত ফোন করে মঈনুদ্দিন সাহেবকে হাসপাতাল। নুসরাতের গালে চর বসিয়ে দেন। গলা চেপে ধরে হিনহিনে কণ্ঠে বলেন, রাক্ষসী, আমার ছেলেটাকে এভাবে গিলে খেলি তুই? তোকে আমি মেরে ফেলবো রাক্ষসী মেয়ে। নুসরাতের শ্বাস আটকে আছে। তার কষ্ট হচ্ছে, কিন্তু নুসরাত কোনো প্রতিবাদ করেনি। কারণ এই সময়টা মোটেও প্রতিবাদ করার নয়। মা জাতিটা এমনই হয়। তাদের কাছে সারা পৃথিবী একদিকে থাকে, তাদের সন্তান একদিকে থাকে। সে সন্তানকে, যে সন্তানকে নিজের গর্ভে এত কষ্ট করে এতগুলো মাস আগলে রেখেছে, নিজের শত কষ্ট সহ্য করে সে সন্তানকে বড় করেছে, আজ সেই সন্তানকে মৃত্যুর সাথে লড়তে দেখাটা কোনো মায়েরই কাম্য নয়। তিনি পাগল প্রায় হয়ে গেছেন। মঈনুদ্দিন সাহেব হেনা বেগমের থেকে নুসরাতকে ছাড়ান।
হেনা বেগম হাউমাউ করে কাঁদছেন। তিনি মঈনুদ্দিন সাহেবের আকুতির স্বরে বলতে লাগলেন, আমার মাহিরের বাঁচান, মাহিরের বাবা, আমার মাহিরকে আমার কাছে ফিরিয়ে দেন। আপনার তো অনেক পরিস্থিতি, মাহিরের বাবা, আমার ছেলেটাকে বাঁচান। হেনা, শান্ত হও, শান্ত হও, আমাদের ছেলের কিছু হবে না, তুমি শান্ত হও। মঈনুদ্দিন সাহেব শক্ত কণ্ঠে হেনা বেগমকে কথাগুলো বললেন। তারপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন নুসরাতের দিকে। নুসরাত মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে শুধু। ঘণ্টাখানেক বাদে উত্তরা থানার সব ইন্সপেক্টর হাবিবুর রহমান আসে হাসপাতালে। যেহেতু এটা পুলিশ কেস, তাই রিসেপশনে থেকেই থানায় ফোন যায়। হাবিবের সাথে নুসরাতের সম্পর্কটা খুব একটা ভালো নয়। নুসরাতের জন্য হাবিব একেবারে 6 মাসের জন্য সাসপেন্ড পর্যন্ত হয়েছিল, কারণ সে রিমান্ডে অমানবিক আচরণ করে ক্রিমিনালদের সাথে একটি 14 বছরের বাচ্চাকে রিমান্ডে নিয়ে এত মার মেরেছিল। একটি 14 বছরের বাচ্চাকে রিমান্ডে নিয়ে এত মার মেরেছিল যে বাচ্চাটি প্যারালাইজড হয়ে গেছিল। সেই কষ্টে নুসরাত হ্যান্ডেল করেছিল। সেই ঘটনার পর চাকরি ফেরত পেতে কম ঘুষের সাহায্য নিতে হয়নি হাবিবের। তবে তার প্রমোশনটা যেন আটকে গেছে। হাবিব নুসরাতের সামনে এসে দাঁড়ায়, হিনহিনে কণ্ঠে বলে, উকিল ম্যাডাম, আমাদের সাথে যে একটু কোঅপারেট করতে হয়। আপনার স্বামীকে কেউ খুন করার চেষ্টা করেছে। কি জানি আপনার অবস্থাটা মোটেও সুবিধার নয়, তবুও আপনি সেই ঘটনার যেহেতু প্রথমের সাক্ষী, তাই আমাদেরকে পুরো ঘটনাটি খুলে বলবেন প্লিজ। নুসরাত মাথা নাড়ায়, কাঁপা কণ্ঠে পুরো ঘটনাটি হাবিবকে বলে সে। হাবিব সব বেশ মনোযোগের সাথে শুনে, তার চোখ চকচক করছে। তারপর উঠে গিয়ে মঈনুদ্দিন সাহেবকে সেলুট করে বাঁকা হাসি দিয়ে বলে, দোষীকে আমরা ঠিক খুঁজে নেব, চিন্তা করবেন না স্যার। তারপর হাবিব হাসপাতাল থেকে চলে যায়। সময়ের কাঁটা এগোচ্ছে, কিন্তু ওটি থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। মঈনুদ্দিন সাহেবের ধৈর্যের বাঁধ ভাঙছে। হেনা বেগম শুধু আল্লাহকে ডেকে যাচ্ছেন, নিজের ছেলের প্রাণ ভিক্ষা যাচ্ছেন তিনি। মিনিট 20 বাদে ডাক্তার ওটি থেকে বের হন। তার মুখখানা থমথমে। ডাক্তার বের হতে মঈনুদ্দিন সাহেব ছুটে যান তার কাছে। আকুল কণ্ঠে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব, আমার ছেলে। সরি মঈনুদ্দিন সাহেব, অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারলাম না। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর কিছু সময় আগে জানলে হয়তো বাঁচানো যেত। ডাক্তারের কথা শোনা মাত্র হেনা বেগম জ্ঞান হারালেন। মঈনুদ্দিন সাহেব সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। বেঁচে থেকেও যেন মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন। তার একমাত্র ছেলেটি আজ নেই, না ফেরা দেশে হারিয়ে গেছে সে। বুক ফেটে কান্না আসছে তার, কিন্তু কাঁদতে পারছে না। এদিকে নুসরাত স্তব্ধ হয়ে বসে আছে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। গলার কাছে কষ্টগুলো দলা পাকিয়ে রয়েছে যেন। চিৎকার করে কাঁদলে হয়তো এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত। সময় বহমান। দেখতে দেখতে 3 দিন কেটে গিয়েছে মায়ের মৃত্যুর। নুসরাত মায়ের বাসায় রয়েছে। ফ্ল্যাটটি পুলিশ সিল করে দিয়েছে। কেসে ইনভেস্টিগেশন হচ্ছে। মঈনুদ্দিন সাহেব গণ্যমান্য ব্যক্তিবর্গের একজন, তাই মাহিরের মৃত্যুর খবরটি বেশ কটা টিভি চ্যানেলে এবং সংবাদ পত্রিকায় দেখা যাচ্ছে। হেডলাইনটা অনেকটা এরূপ, একমাত্র ছেলে মাহির চৌধুরী নৃশংসভাবে খুন। নুসরাত 1 সপ্তাহ নিজের চেম্বার বন্ধ রেখেছে। সামনের সোমবার তার একটি কিসের ডেট রয়েছে, আদালতে যেতে হবে, কিন্তু কাজ করতে যেন মন চাচ্ছে না। বারবার মাহিরের রক্তমাখা নিথর শরীরে চিত্র চোখে ভাসছে। পারভিন বেগম এক কাপ চা এগিয়ে দিলেন নুসরাতের দিকে। নিজের মেয়ে জামাইয়ের এরূপ মৃত্যু মানতে তারও কষ্ট হচ্ছে। ধীর কণ্ঠে নুসরাতকে বললেন, থানা থেকে কি কোনো খবর পেয়েছিস? না মা, আমি খোঁজ নিইনি। আমার এখনও মানতে কষ্ট হচ্ছে মাহির আর নেই। আচ্ছা, মায়ের বাসায় কেন এসেছিল? ও তো ওখানে থাকতো না।
জানি না মা, আমি সত্যি কিছু জানি না। নুসরাতের কথা শুনে আর প্রশ্ন করলেন না পারভিন বেগম। মেয়ের মনস্থিতির খবর তার ভালোই জানা আছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। চায়ের কাপটা রেখে দরজা খুললেন পারভিন বেগম। দরজা খুলতে একজন পুলিশ ইউনিফর্ম পরিহিত যুবক এবং দুজন মেয়ে কনস্টেবলকে দেখতে পেলেন তিনি। ছেলেটা তার পরিচিত। তিনি হাসিমুখে বললেন, তৌহিদ তুমি? কি হয়েছে আন্টি? আন্টি নুসরাত কি বাসায়? হ্যাঁ বাসায়, ঘরেই আছে। কিন্তু কি হয়েছে? ভিতরে আসি আন্টি। পারভিন বেগম সরে দাঁড়ালেন। তার চোখে মুখে কৌতূহল। তৌহিদ সোজা নুসরাতের সামনে গিয়ে দাঁড়ালো। নুসরাত কিছু করার আগে তৌহিদ বলল, মিসেস নুসরাত চৌধুরী, আপনাকে নিজের স্বামীকে নৃশংসভাবে হত্যা করার দায়ে গ্রেপ্তার করা হলো। চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।